বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক 10 জানুয়ারি। স্বাধীন বাংলার মানুষ এই দিন ফিরে পেয়েছিল তাদের প্রাণপ্রিয় নেতাকে। ফিরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বদেশ ভূমিতে, তার আপন মানুষের কাছে, যে মানুষগুলির জন্য তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করেছেন এদেশের মানুষের কল্যাণের জন্য। আমি আজকের দিনে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় দিন। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দেশের কিছু মানুষ এবং তাদের কিছু বিদেশি দোসরদের প্ররোচনায় নির্মমভাবে হত্যা করে। আমি হারিয়েছি আমার মা, আমার 3 ছোট ভাই, জামাল, রাসেল, আমার একমাত্র চাচা আবুনা শেখ আবুনা নাসের সহ আত্মীয় পরিবার পরিজনকে। আমি তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। সেই ভাষা আন্দোলন থেকে দিয়ে শুরু করে স্বাধীনতা পর্যন্ত যারা জীবন দিয়েছে এবং করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। এই দেশটাকে স্বাধীন করার জন্য জাতির পিতা সেই যেদিন থেকে পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল, সেই দিন থেকেই কিন্তু তিনি সংগ্রাম শুরু করেন এবং একটি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। এই সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়, কারাগারে বন্দী হতে হয়। একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন একটি জাতিকে তার আত্মপরিচয় ঠিকানা দেওয়ার জন্য, একটি রাষ্ট্র দেওয়ার জন্য। পাকিস্তান আন্দোলনেও কিন্তু তার অবদান রয়েছে, কিন্তু সেই পাকিস্তান সৃষ্টির পরপরই তিনি দেখলেন যে যেটা তার কথা ছিল যে এদের সাথে থাকা যাবে না, অর্থাৎ বাঙালিকে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে, আলাদা একটি জাতিসত্তা হিসেবে গড়ে উঠতে হবে। এবং সেই জন্যই তিনি যে সংগ্রাম শুরু করেছেন সেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকেই কিন্তু তিনি বারবার গ্রেপ্তার হতে শুরু করেন। 48 সালের 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালন করবার জন্য ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে সে যাত্রা শুরু করেছিলেন এবং সেই দিন তিনি গ্রেপ্তার হন। 15ই মার্চ তিনি মুক্তি পান। এবার যত বাংলাদেশের যে দুস্থ মানুষ তাদের কথা তিনি চিন্তা করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন, সে আন্দোলন সমর্থন করতে গিয়ে তিনি আবার গ্রেপ্তার হন 1949 সালের 19 এপ্রিল। ভিসির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তিনি 26শে জুন মুক্তি পান 49 সালে। এরপর গোপালগঞ্জ আবার তিনি বন্দী হন 19 জুলাই 1949, কিন্তু ওই দিন একই দিনে আবার তাকে জামিন দেওয়া হয়। এরপর তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরেছে একদিকে ভাষা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের আন্দোলন, সে আন্দোলন তিনি আবারও শুরু করেন। এবং আপনারা জানেন সেই সময় লিয়াকত আলী খানের ঢাকা আসার কথা ছিল, তখন ভুকা মিছিল করা হয়, আহমেদুল্লাহ জনসভা করা হয়, সে সময় আবার তিনি বন্দী হন। ডিসেম্বরের 31 তারিখ 49 সালে তিনি গ্রেপ্তার হন, সেটা মোগলটুলি 69 নম্বর 1 খাজা দেওয়ান থেকে। এবং 27
ফেব্রুয়ারি 52 সালে মুক্তি পান, কারণ সেটা একটা দীর্ঘ সময় তিনি মুক্তি পান। কিন্তু ওই সময় বন্দী থাকা অবস্থায় কারাগারে থেকে ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ করা এবং ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার সমস্ত নির্দেশনা দেওয়া, সেই কাজগুলি কিন্তু তিনি সে বন্দিখানায় বসেই করেন এবং এরপর অনশন ধর্মঘট করেন। তারপর তিনি 27শে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিলেন। 54 সালে নির্বাচন, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে, সেখানে তার একটা ভূমিকা ছিল এবং 54 সালে যুক্তফ্রন্ট জয়লাভ করে, সেখানে তিনি মন্ত্রী হয়েছিলেন। কিন্তু সে মন্ত্রী তো বেশি দিন টেকেনি, কারণ বাঙালিরা কখনো ক্ষমতায় থাকুক সেটা কেউ চায়নি। কারণ সেই 54 সালে 30 এপ্রিল আবার তিনি বন্দী হন এবং 18ই ডিসেম্বর তিনি মুক্তি পান। তারপর আবার আপনারা জানেন যে 55 সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার হন ইলেকশন করে। 54 সালে তিনি প্রাদেশিক পরিষদের মন্ত্রী সদস্য ছিলেন। 56 সালে তিনি মন্ত্রী হন, কিন্তু 57 সালে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন সংগঠন গড়ে তোলার জন্য। কারণ মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ 49 সালে গড়ে উঠেছিল, তার সভাপতি ছিলেন মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক সাহেব, এবং বঙ্গবন্ধুকে বানানো হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু শামসুল হক অসুস্থ হয়ে যাওয়াতে তিনি দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে 57 সালে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব যখন দেওয়া হয়, তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেন। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই একজনই যিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন সংগঠন করবার জন্য, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 58 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে, 7 অক্টোবর আইয়ুব খান মার্শাল ল জারি করে। 11 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সরকারি হিসেবে 12 তারিখে তাকে গ্রেপ্তার দেখায়। সবসময় আসলে নিয়ে যেত, সবসময় একদিন পরেই দেখানো হতো। সেগুনবাগিচায় আমরা তখন ছিলাম, 117 নম্বর সেগুনবাগিচা, তিনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সেই সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু দলের তিনি সাধারণ সম্পাদক। আর তারপরে দীর্ঘদিন তিনি কারাগারে। এরপরে তিনি মুক্তি পান ডিসেম্বর মাসের 17 তারিখ, সেটা 59 সালে। অর্থাৎ 58 সালে তাকে যে গ্রেপ্তার করা হয়, প্রায় 14 মাস তিনি কারাগারে বন্দী। তার মধ্যে 15টা মামলা দেওয়া হয়, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা। কিন্তু প্রত্যেকটা মামলা তিনি এটা দুর্নীতির কোনো প্রমাণ পাকিস্তানি সরকার করতে পারেনি। তিনি সব কিছু থেকে মুক্তি পান এবং কোর্টে হেভিয়াস কর্পাস করে তিনি মুক্তি পেয়েছিলেন ডিসেম্বরের 17, 59 সালে। তখন রাজনীতি বন্ধ ছিল, ঢাকা থেকে বাইরে যাওয়ার নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষিদ্ধ থাকা অবস্থায়ও তিনি কিন্তু যে কোনোভাবে হোক তিনি আলফা ইন্স্যুরেন্সে চাকরি নেন। এই চাকরির সুবাদে সারা বাংলাদেশে কিন্তু তিনি ভ্রমণ করা, এবং তখন যেহেতু রাজনৈতিক দল নিষিদ্ধ, কিন্তু ছাত্রদের দিয়ে তিনি তখন ছাত্রলীগটাকে সংগঠন করা এবং নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনাটা আরও প্রচার করার ব্যাপক কাজ তিনি কিন্তু সেই সময় করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ তিনি করেন। এবং 62 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি আবার গ্রেপ্তার হন এবং এরপরে 18 জুলাই 62 সালে তিনি মুক্তি পান। এরপর আবার তখন ধানমন্ডি বাসার থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আবার মে মাসের 31 তারিখ 64 সালে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে এবং তিনি মে মাসের ওই দিনই কারাগার থেকে আবার মুক্তি পান। জামিন হয়, 2000 টাকা জামিন দিয়ে তিনি মুক্তি পান। এরপরে আবার জুন মাসে 3 তারিখে গ্রেপ্তার করে 64 সালে, আবার একই দিনে সেইভাবে আবার জামিন পান এবং মুক্তি পান। এরপর নভেম্বর মাসের 7 তারিখ 1964 সালে আবার গ্রেপ্তার হন, আবার একই দিনে
জামিন পেয়ে মুক্তি পান। কারণ তখন যেহেতু দল করা নিষিদ্ধ ছিল, তখন কপ করা হয়েছিল, তখন একটা আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন, সেই কারণেই বারবার তাকেই গ্রেপ্তার হতে হয়। এরপর আবার 28 জানুয়ারি 1966 সালে তাকে গ্রেপ্তার করা হয়, আবার সেই একই দিনে জামিনে মুক্তি পান। কারণ উনি একটা বক্তৃতা দিতেন, তার বিরুদ্ধে মামলা হতো, তাকে বন্দি করা হতো, আবার তিনি জামিনে মুক্তি পেতেন। এরপরে 18 তারিখ আপনারা জানেন যে 66 সালে ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন। 6 দফা দেওয়ার পরই আবার তাকে গ্রেপ্তার করা হলো 18 এপ্রিল 66 সালে যশোরে তার বক্তৃতা। তখন যশোর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, যখন যেখানে গেছেন, যেখানে বক্তৃতা দিয়েছেন, সেখানেই একটা মামলা হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, তাকে গ্রেপ্তার করেছে, আবার তিনি জামিন পেয়েছেন। কারণ আবার সেখান থেকে মুক্তি পেয়ে আবার আরেক জায়গায় গেছেন, সেখানে আবার বন্দি। 18 এপ্রিল গ্রেপ্তার, মুক্তি পেয়েছেন, আবার 24 এপ্রিল গ্রেপ্তার হয়েছেন, জামিন পেয়েছেন, আবার 9 মে গ্রেপ্তার হয়েছেন, এবং এভাবে প্রত্যেকটা যেখানে গেছেন বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু 66 সালে মে মাসে 8 তারিখে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, আর 9 তারিখে গ্রেপ্তার দেখানো হয়, কারণ সরকারি হিসেবে 9 তারিখ আছে। কিন্তু এরপর কিন্তু আর তাকে মুক্তি দেয়নি, কারাগারে রেখেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে থাকে, কারণ 6 দফার বিরুদ্ধেই তাদের যত রাগ ছিল। সবথেকে বড় কথা হলো 6 দফাটা তিনি যেটা নিজেই বলেছেন, তার নিজের চিন্তার থেকে তিনি এটা তৈরি করেছেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি এটা চিন্তা করতেন, এবং আমাদের হানিফ ভাই ছিলেন, আমাদের মোহাম্মদ হানিফ, যিনি ঢাকার মেয়র ছিলেন, তিনি এটা টাইপ করতেন, তাকে দিয়ে এটা টাইপ করাতো, এবং এইভাবে 6 দফাটা তৈরি করেন। এবং সেই 6 দফা যখন বিরোধী দলের একটা সম্মিলিত পাকিস্তানের বিরোধী দলের একটা সম্মেলন হয়, সেখানে তিনি এটা পেশ করতে যান, এটা তারা গ্রহণ করে না। তিনি ঢাকায় এসে ওখানে প্রেসকে জানান তার সংক্ষিপ্ত সার, ঢাকায় এসে সেটা এয়ারপোর্টে প্রচার করেন, এবং তারপর তাকে যে গ্রেপ্তার করা হলো, আর কিন্তু মুক্তি দেওয়া হয়নি। কিন্তু জানুয়ারি মাসের 18 তারিখ, জানুয়ারি মাসের 17 তারিখে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, মানে মুক্তি নামে একটি প্রহসন। আর সেই জেল গেট থেকেই আবার বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে যেয়ে সেখানে বন্দি করা হয়। তারপরে আপনারা জানেন যে সেই তথাকথিত আগরতলা মামলা, দেশদ্রোহী একটা মামলা দিয়ে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়। যে ব্যাপক আন্দোলন তখন আমরা গড়ে তুলি বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ এবং আওয়ামী লীগ নেতৃত্ব, যার ফলে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 22 ফেব্রুয়ারি 1959 সালে তিনি মুক্তি পান। এরপর 17 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই 6 দফার ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হয়। এবং গণমানুষের যে সমর্থন, পাকিস্তানি হানাদার বাহিনী, সেই সময় পাকিস্তানের আইয়ুব খানের পতন হয়, ইয়াহিয়া খান ক্ষমতা নেয়, কিন্তু ইয়াহিয়া খানের একটা ধারণা ছিল যে এখানে বোধহয় ইলেকশন হবে না। সে ইলেকশনের জন্য কতগুলি নীতিমালা ঘোষণা দেয়, অনেকে এই নীতিমালার বিরোধিতা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমাকে ইলেকশন করতে হবে, এই কারণে যে ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কথা কে বলবে সেটা নির্দিষ্ট হবে, সেই সিদ্ধান্তটা ইলেকশনের মধ্য দিয়ে হয়ে যাবে। 20 দলীয় একটা জোট করেছিল তখন পাকিস্তানি সরকার, এবং তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ কোনো মতেই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না, কিন্তু সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন পায় আওয়ামী লীগ, যেটা তাদের চিন্তারও বাইরে ছিল। এবং সেখানে যে ষড়যন্ত্র, এরপর আপনারা জানেন যে অসহযোগ আন্দোলন, 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন, যে ভাষণের সেই ঐতিহাসিক বক্তব্য, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
যে ভাষণে তিনি নির্দেশ দিয়েছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, অর্থাৎ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই যে নির্দেশনাগুলি একটা গেরিলা যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা, এটাই ছিল নির্দেশিকা। পরিকল্পনা অনুযায়ী তিনি তার এই স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাটা কিছুক্ষণ আগে আমাদের দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মানাফি ভাই যেটা বললেন, সে ঘোষণাটা দিয়ে নির্দেশনা দেন এবং তিনি যে সমস্ত বাংলাদেশে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সেই সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং তাদের হাতে এটা পৌঁছে যায়। পুলিশের তখন ছিল ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে যায়। পাকিস্তানি হানাদার বাহিনীও আক্রমণ শুরু করে, বাঙালিরাও তখন প্রতিরোধ গড়ে তোলে। এইভাবে আমাদের যুদ্ধের শুরু এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। আমাদের বন্ধুপ্রতিম দেশ তারা আমাদের পাশে দাঁড়ায়। ভারতের অনেক সেনাবাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছে আমাদের সাথে, আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, তাদেরকে আজকে আমি স্মরণ করি। সবথেকে বড় কথা, তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন সবার আগে। তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটাই হলো সব থেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন, সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। দীর্ঘ 9টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কিরকম দড়ি হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। তারপর তিনি সেই কারাগার থেকে, বন্দিখানা থেকে তিনি চলে যান লন্ডন, সেখানে প্রেস কনফারেন্স করেন, প্রাইম মিনিস্টার হিথের সঙ্গে দেখা করেন, আমাদের প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে তিনি দিল্লি হয়ে আসেন, দিল্লিতে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এবং সেখানে তাদের প্রেসিডেন্ট, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, সেখানেও তিনি জনগণকে সামনে বক্তব্য দেন। তারপর তিনি ঢাকায় আসেন, সেখান থেকে এসে তিনি সরাসরি রেসকোর্স ময়দানে চলে যান। তারপর যে ভাষণটা তিনি দিয়েছেন, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনা করার সমস্ত দিক নির্দেশনা ওই ভাষণে আছে এবং সেখানে কিন্তু তার হাতে কোনো লেখা কাগজ টাগজ কিছুই নেই, তিনি যা বলেছেন নিজের মন থেকে বলেছেন। এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং বাংলাদেশের মানুষ যে এই দীর্ঘ 9 মাস যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যে অত্যাচারিত নির্যাতিত, সেই কথাগুলি তিনি তুলে ধরেছেন এবং দেশটাকে কিভাবে পরিচালিত করা হবে তার দিক নির্দেশনা তিনি দিয়েছেন, যার প্রতিফলন আমরা দেখি আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন, সেই সংবিধানে তিনি তার স্পষ্টভাবে উল্লেখ করা আছে, একজন মানুষ একটা জাতির প্রতি, মানুষের প্রতি কতটা নিবেদিত হলে পরে, মানুষকে কতটা ভালোবাসতে পারলে এইভাবে আত্মত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে। 7ই মার্চের ভাষণ, এরপর 10ই জানুয়ারি ভাষণ, আমি বলবো আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে পুনরায় এই ভাষণগুলি আবার নতুন করে শোনা উচিত, আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। তাহলে রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক নির্দেশনা সবাই পাবে। 3.5 বছর মাত্র সময়, এর মধ্যে একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে যান। 5 বছরের একটা কর্মসূচি তিনি নিয়েছিলেন জাতীয় ঐক্য গড়ে তুলে সকলকে নিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু মানুষ এত বেশি বুঝে ফেলে এবং তাদের অপপ্রচার, তাদের অপকর্ম সেই সময় নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা, যা কিছু করতে চান সেখানে বাধা দেওয়া। কারণ স্বাধীনতা বিরোধীরা তো সবসময় সক্রিয় ছিল, তিনি যারা স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী কাজ করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচারও শুরু করেছিলেন। কিন্তু সেই সময় কিছু লোকের যে অপকর্ম, তাদের কথাবার্তা, তাদের মাত্র 3.5 বছর একটা সময়, একটা জাতির জন্য কিছুই না, যে জাতি 24টা বছর শোষিত বঞ্চিত। এবং বাংলাদেশের যদি অতীত ইতিহাস দেখেন, একমাত্র এই
মানে ভূমিপুত্র বলতে, এই মাটির সন্তান বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম এদেশের শাসনভার হাতে নিয়েছিলেন। তার আগে যারাই ছিল তারা কিন্তু এই দেশে তাদের জন্ম ছিল না। দেশকে তিনি চিনতেন, জানতেন, ভালোবাসতেন এবং দেশের কল্যাণেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা তিনি করবার পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি করে যেতে পারতেন তাহলে ওই পরবর্তী 5 বছরের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আজকে রাষ্ট্র পরিচালনা করতে যে প্রতিটি ক্ষেত্রে আমি যখন দেখি যে সমস্ত কাজের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন, আমার অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে এত আইন, এত নীতিমালা, এত কাজ তিনি কিভাবে করেছেন, এটা একটা বিস্ময়। যদি কেউ এর উপর গবেষণা করে তাহলে আপনারা দেখবেন, কারণ অনেক তথ্য আগে ছিল না, আমরা অনেক তথ্য খুঁজে খুঁজে বের করেছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তার অবদান রয়েছে। কাজে সেই কথা চিন্তা করি যে বাংলাদেশটা স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা নিয়ে দাঁড়াক, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলুক, সম্মান নিয়ে চলুক, এটা কেউ যুদ্ধ আমাদের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি কখনো এটা চায়নি বলে জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের আদর্শকে বিচ্যুত করেছিল। প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই মানুষ আস্তে আস্তে জানতে পারে। আর এখন আমাদের যারা আমি বলবো নতুন প্রজন্ম, তাদের একটা আগ্রহ জন্মেছে এটা জানার জন্য, এটাই সবথেকে আমাদের আশার বিষয়। তারপর আমি বলবো যে একমাত্র আওয়ামী লীগ এদেশের মানুষকে কিছু দিয়েছে, কারণ জাতির পিতার আদর্শ নিয়ে আমরা পথ চলি, তার আদর্শ সামনে রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আজকে এই করোনা ভাইরাস আমাদের অগ্রযাত্রায় কিছু ব্যাহত তো করেছে, এটা তো সন্দেহ নেই। আমরা যখন আজকে মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মাত্র আর কিছুদিন পরে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। 26শে মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই 50 বছর পূর্তি আমরা করব। করোনা ভাইরাসের জন্য যেভাবে করার কথা সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে জাতির জন্য জাতির পিতা এত ত্যাগ স্বীকার করে গেছেন, এই বাঙালি জাতির প্রতিটি মানুষের একটা ঠিকানা, অর্থাৎ গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর করে দেব। এদেশে পরিবেশ রক্ষার ব্যবস্থা, আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা দিয়েছি, ইতিমধ্যে আমরা অনেক গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করেছি, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ আমাদের যত সংগঠন আছেন, প্রত্যেকে আমি অনুরোধ করবো, আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে, তাদের কথা জানাবেন। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বিনা পয়সা ঘর করে দেব। কারণ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ জাতির পিতা সংগঠন, এই সরকার মানে জনগণের সেবা করবার জন্য এই সরকার, জনগণের সেবক। কাজে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন হয়তো আমরা ঘটা করে করতে পারিনি, কিন্তু আমরা দেশের সেবা, মানুষের সেবা করেই সেটা আমরা উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা প্রায় 46,000 মানুষকে আমরা ঘর দেব, 76,000 মানুষের ঘর তৈরি হচ্ছে। আমরা সেভাবেই আমরা কত লোক আমাদের গৃহহীন আছে, ভূমিহীন আছে, তাদের তালিকা নিয়েই আমরা তাদেরকে ঘর করে দিতে চাই। একটি মানুষও গৃহহীন থাকবে না, শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে মানুষের ঘরে, প্রতিটি ঘর আমরা আলোকিত করব। চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আর করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয় করবার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাল্লাহ এসে যাবে। তারপর বলবো সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষাটা মেনে নিজেকে রক্ষা করতে হবে, অপরকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড়। যত ভ্যাকসিন যাই আমরা দিই না কেন, তারপরেও কিন্তু সকলকে কিন্তু এই মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা বলে ভিটামিন সি এবং ডি, অর্থাৎ রোদে থাকা, এই ধরনের খাবার খাওয়া, এগুলি আমাদের সবাইকে মানতে হবে। আর এগুলি মেনেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসে
কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কাজে সেটা আমাদের রাখতে হবে, কারণ আপনাদের মনে আছে মার্চ মাসে করোনা সব থেকে বেশি ক্ষতি করেছিল আমাদেরকে। কাজে সেই সময় হয়তো আবার একটা ধাক্কা দিতে পারে। তো জাতির পিতা এই জাতিকে ভালোবেসেছে। আমি মনে করি আমাদের একটাই চিন্তা, যে জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন, সেই জাতির কল্যাণ করা, তাদের একটা জীবন সুন্দর করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি কিন্তু কাজ করে যাচ্ছি। এবং এই বাংলাদেশ 2100 সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে সেই পরিকল্পনা যেটা প্ল্যান করে দিয়েছি। প্রেক্ষিত পরিকল্পনা 41 সালে বাংলাদেশ কেমন হবে সেটা দিয়েছি। 71 সালে আমরা শতবর্ষ, 2071 সালে আমাদের স্বাধীনতা শতবর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কিভাবে তা উদযাপন করবে সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলোর হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। এই প্রতিজ্ঞা নিয়েই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।